আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময় সংগঠিত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথেও তার ছিল সম্পৃক্ততা, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নয়, এবার মানবতাবিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তাকে 23 জুলাই হাজিরের নির্দেশ দেন। আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময় সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাথে তার ছিল সম্পৃক্ততা। বাংলাদেশের একটি সরকারের সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিসকেসে গ্রেফতার দেখানো হবে। এদিকে গুমের অভিযোগে চলমান মামলায় চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন বলে জানান ট্রাইব্যুনালের 3 বিচারক। ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এছাড়া জুলাই আন্দোলনে উত্তরায় মীর মুগ্ধ সহ 11 হত্যা মামলার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানি বৃহস্পতিবার। মাইনুল মারুফ, 71, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন। সেই সাথে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রেখে স্থানীয় নির্বাচন আইনে সুপারিশ রেখেছে ইসি। মঙ্গলবার 12তম কমিশন সভা শেষে ইসি সচিব জানান, ভোটে ঋণ খেলাপি, বিল খেলাপি ও দ্বৈত নাগরিকদের অযোগ্য ঘোষণা করার আইনি সিদ্ধান্ত হয়েছে। ফারজান আক্তারের রিপোর্ট। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিদ্যমান আইন বিধিমালা সংশোধনে 12তম কমিশন সভায় বসে নির্বাচন কমিশন। এদিন ইউপি, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। বিদ্যমান আইনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হবার সুযোগ না রাখা, ঋণ খেলাপি ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়ার আভাস দেওয়া হয়। সেই সাথে দ্বৈত নাগরিকত্ব আছে এমন কারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ারও সুপারিশ করা হয়েছে। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা প্রস্তাবনাটা আমরা
নীতিগতভাবে সম্মত হয়েছে। সচিব জানান, সেপ্টেম্বর নাগাদ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই এগোচ্ছে ইসি। তবে এই বিষয়ে সরকারের সাথে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। আইন চূড়ান্ত করার এখতিয়ার, মানে আইনের কিছু প্রস্তাবনা আমরা সুপারিশ করছি, চূড়ান্ত করার দায়িত্ব তো স্থানীয় সরকার বিভাগ বা মাননীয় আপনার সংসদ। বৈঠকে এনআইডি সংশোধনের বিষয়েও আলোচনা হয়। ইসি সচিব জানান, 15 বছর পর এনআইডি নবায়নে নেওয়া হবে পরিবারের তথ্য। আপনারা জানেন যে আইনে আছে 15 বছর হলে নবায়নের ব্যাপার, এনআইডি নবায়নের ব্যাপার আছে। তো এনআইডি নবায়নের জন্য নির্ধারিত একটা ফর্ম, এবং সে ফর্মে কি কি তথ্য থাকবে, যেমন একটা ফ্যামিলি ট্রির কথা বলা হচ্ছে, যে আবেদনকারী বা যিনি এখন এনআইডি ধারী তিনি তার পরিবারের তথ্যটা দিবেন, যাতে সঙ্গতিটা আমরা মেনটেন করতে পারি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করবে ইসি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ইউরোপীয় সংস্থা এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, এজন্য 31 আগস্টের মধ্যে এয়ারবাসের সাথে চুক্তি করবে সরকার। দাম সহ বিস্তারিত চুক্তির পরে জানানো হবে বলেও জানান তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের করা চুক্তির অংশ হিসেবে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনে বিএনপি সরকার। এরপর থেকেই বাংলাদেশের কাছে বিমান বিক্রি করতে যোগাযোগ বাড়ায় ইউরোপীয় সংস্থা এয়ারবাস। কয়েক দফা বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। অবশেষে আলোচনার পর দুই পক্ষই একমত হয়েছে 10টি উড়োজাহাজ কিনতে চুক্তি হতে পারে 31 আগস্টের মধ্যে। আমরা আশা করি 31 আগস্টের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করব। ইন বিটুইন পিরিয়ডে আমরা ওই ধরনের এয়ারক্রাফটগুলি আমরা লিজ নিয়ে আমরা চালাবো। আশা করছি 10টা লিজ নিয়ে আমরা আপাতত কতটুকু কভার করতে পারি। ঠিক কী কারণে এবার এয়ারবাস থেকে বিমান কিনতে হচ্ছে তার একটা ব্যাখ্যাও দিলেন তিনি। ইউ আমাদের কাছে তো প্রচুর গার্মেন্টসের জিনিসপত্র কিনে, তাদের এক্সপোর্ট অনেক আমাদের আছে, সেই হিসাবে ইম্পোর্ট ওইভাবে সমতা নাই। আমেরিকার সঙ্গে ওইরকম আমাদের ট্রেড ব্যালেন্স করার জন্য তো কিছু বিষয় থাকেই আর কি। তো সেগুলি যদি চিন্তা আনেন সেটাও একটা ব্যাপার, আর এটা চিন্তা না আনলেও আমরা মিক্স ফ্লিট করাটা ভালো আর কি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় এ নিয়ে আলোচনা হলেও এবার নতুনভাবে দর কষাকষি করছে সরকার। আমাদের এখন 17টি বিমান সচল আছে, তার মধ্যে 2-3 বছরের মধ্যে কিছু গ্রাউন্ডেড হয়ে যাবে। আমাদের বিমান এমনিই কিনতে হবে। তো এটা আমার মনে হয় না অসম কোনো কিছু হচ্ছে। 2031 সালের মধ্যে এসব উড়োজাহাজ যুক্ত হবে বিমানের বহরে। এগুলি সবগুলি পাবো আমরা 31 থেকে 35-এর মধ্যে। মোহন ইসলাম, 71, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনে পাশে থাকবে সরকার। এই ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আর মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান। মঙ্গলবার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। মামুন হোসেনের রিপোর্ট। সেদিন হতে কেন মা আর দিদিনে না? স্কুলের ঘন্টা বাজে আগের মতোই, খেলাধুলা করে, ক্লাস শেষে স্বাভাবিক নিয়মে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। শুধু ফেরে না বাপ্পি, নাজিয়া, নাফির মতো ঝরে যাওয়া ফুলগুলো। কেন মা আর দিদি আসে না গো? আমি নাকি গেল বছর এই দিনে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে 28 শিক্ষার্থী ও 3 শিক্ষক সহ 35 জন নিহত হন। এই ট্র্যাজেডির 1 বছর পেরিয়ে গেলেও হারানো সন্তানের স্মৃতি, সেই ভয়াবহ দুপুরের আর্তনাদ এখনো তাড়া করে ফেরে অভিভাবকদের। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়ে আমার কথা চিন্তা করে। একটি সন্তান আহত হলে শুধু একজন শিক্ষার্থী আহত হয় না, তার সঙ্গে একটি পরিবার আহত হয়। সেদিন সন্তানের মতো শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন শিক্ষকরা। শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়েছিলেন রক্ষা কবচ হয়ে। তাদের কেউ কেউ পাড়ি জমিয়েছেন পরপারে। অনেকে বেঁচে ফিরলেও এখনো ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। আমি আহত ছিলাম, অনেকটাই সুস্থ, কিন্তু মানসিকভাবে আমি এখনো ট্রমাটাইজড। ভবিষ্যতে যে এই
স্কুলের উপর আরেকটা বড় বিমান পড়বে না এর নিশ্চয়তা কেউ দিতে পারে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে এই সভা আয়োজন করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের হাই কমিশনাররা। এই দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। The friendship between China and Bangladesh is firmly rooted in our peoples and continue to serve. The partnership between India and Bangladesh is strongest when it is carried forward not only by the government but our citizens. অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্ঘটনায় বেঁচে ফেরাদের উন্নত চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরও কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির সময় ভূমিকা রাখা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে জাতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। আহত শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের ভয়াবহ স্মৃতি। আজকে সেই দিন যেদিন আমি স্কুলে টিফিন করার মুহূর্তে একটি বিমান স্কুলের উপর আছড়ে পড়েছিল। সে যে কি ভয়াবহ মুহূর্ত। মামুন হুসাইন, ৭১, ঢাকা। পূর্বের চেহারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ হয়। দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান নৌবাহিনী প্রধান। এ সময় নৌবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। সফল ও সুচারুরূপে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। বাহিনীর উন্নয়নে বিদায়ী নৌপ্রধানের প্রশংসা করেন তিনি। অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। জ্বালানি সুরক্ষা, সমুদ্র ও সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাস দমনে আঞ্চলিকে ঐক্য গড়ে শক্তিশালী হতে যাচ্ছে বিমস্টেক। সদস্য দেশগুলোর মধ্যে সার্বজনীন বিমস্টেক ভিসা চালুর পরিকল্পনা সহ চলছে সংস্থাটিকে শক্তিশালী করার চিন্তাও। মঙ্গলবার ঢাকায় বিমস্টেক সদর দপ্তরে বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এসব জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। আগামী বছর বিমস্টেকের ৩০ বছর পূর্তি এবং পরবর্তী শীর্ষ সম্মেলন ঘিরে নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, গত সপ্তাহে দিল্লিতে বিমস্টেক দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে জ্বালানি, সাইবার, সমুদ্র নিরাপত্তার বিষয়ে যৌথ ধারণা এসেছে, যা ভবিষ্যতে বিমস্টেকের কার্যকারিতা বাড়াবে। National security advisors sat together in a very informal setting and talked about all the various security challenges that our member states are going to face in future, and they identified together how we can collaborate in those areas. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোরকান উদ্দিন নামের এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের ঘটনায় অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষক সুমনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি রেলওয়ে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে এবং অপর কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তদন্ত করবেন। আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। এর আগে শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে নেয় মঙ্গলবার ৩:৩০টার দিকে প্রায় ৮ ঘন্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে স্বাভাবিক হয়েছে। যেহেতু গভর্নমেন্ট রুলস যে বহিষ্কার করার আগে সাময়িক অব্যাহতি দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা ৭ দিনের, কিন্তু তারা মানে ইমার্জেন্সি পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে প্রাথমিকভাবে যে প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার জন্য আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথে থাকুন।